সুপ্রিয় দর্শক শ্রোতা, টি টেবিল আলোচনায় আপনাদেরকে স্বাগত। শুভ সকাল। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকে ২৬শে জানুয়ারি ২০২৬ সাল, বাংলা ১১ই মাঘ ১৪৩২ খ্রিস্টাব্দ, আরবি ৭ই শাবান ১৪৪৭, এবং আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে দিনের বেলায় ২৩ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে থাকবে ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্য উদয় হয়েছে ৬টা ৪১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ৫টা ৪০ মিনিটে। তো শুরু করা যাক আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনায় দুইজন অতিথি আছে বরাবরের মতোই। একজন হচ্ছে ভারায় কামাল এবং দ্বিতীয়জন হচ্ছে নলা আলমগীর। শুরুতেই বলে দিচ্ছি আজকের আলোচনার বিষয়বস্তু। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইশরাক হোসেনের ভাইরাল ভিডিও, তুষার আবদুল্লার ট্যাক্সের কথোপকথন এবং তারেক রহমান ব্রিটিশ সিটিজেন সোসাইটির সাথে কখনো বসে নাই এবং ভারতীয় ৮টি ট্রাক বিস্ফোরক সহ বাংলাদেশে প্রবেশ এবং হাদির ছেলে ফিরনাস হাদিকে নিয়ে ভাইরাল পোস্ট এবং বিএনপি কর্মীর বিরুদ্ধে ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ। প্রথমেই আমি কথা কামালের কাছে যাব। কথা কামাল, তুমি আমাকে বলো যে এই যে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাদিপুর ২২টেকি গ্রামের আজিমউদ্দিন নামের যে ছেলেটা একজন ভিক্ষুককে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং আমরা শুনতে পেরেছি সে বিএনপির কর্মী। তো তুমি আমাকে বলো যে একজন ভিক্ষুককে যে একজন রাজনৈতিক কর্মী যদি ধর্ষণ করতে চায় তাহলে বিষয়টা কেমন হলো? মানে ওনারা তো সমাজ পরিবর্তন করবে, সেখানে দেখা গেছে যে একজন ভিক্ষুককে, মানে যে কিনা অসহায়, তাকে ধর্ষণ চেষ্টা করছে একজন রাজনৈতিক কর্মী। এ ব্যাপারে তুমি কি বলবে ভারায় কামাল? যে কোনো ধরনের ধর্ষণ বা ধর্ষণ চেষ্টার ঘটনা অত্যন্ত ঘৃণ্য এবং জঘন্য। রাজনৈতিক কর্মী হিসেবে তাদের সমাজ পরিবর্তনের দায়িত্ব থাকে, কিন্তু এই ধরনের আচরণ সম্পূর্ণ বেআইনি এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য। একজন অসহায় মানুষের প্রতি এই ধরনের আচরণ ক্ষমতার অপব্যবহারের চূড়ান্ত রূপ। এ বিষয়ে তোমার কি মনে হয়? না, এ বিষয়টা আমি আসলে ভাবতে পারছি না, কারণ এটা তো একটা মানে সমাজটা নষ্ট করার মতো ব্যাপার হয়ে গেছে। কারণ একজন রাজনৈতিক কর্মী, আমরা শুনতে পেরেছি যে সে একজন বিএনপির কর্মী এবং এটা যুগান্তর পত্রিকার একটি নিউজ, যেটা কিনা মানে গতকালকে টপ অফ দ্য নিউজ ছিল। তো আমি এই বিষয়ে এটা ধিক্কার জানাই। আমি এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি। এবার আমি প্রশ্ন করব নলা আলমগীর তোমার কাছে। নলা আলমগীর, তুমি আমাকে বলো যে জনাব ইশরাক হোসেন যে কিনা নিজেকে একজন মেয়র হিসাবে দাবি করেছিলেন এবং আমরা দেখেছিও পত্রপত্রিকায় যে ওনার ব্যানারের পিছনে লেখা মেয়র, উনি সামনে বক্তৃতা দিচ্ছেন, কিন্তু আসলে উনি মেয়র না, উনি একজন স্বঘোষিত মেয়র। যাই হোক, উনি আবার নির্বাচন করছেন, কিন্তু ওনার একটা ভিডিও বেশ ভাইরাল হয়েছে বেশ কিছুদিন আগে। সেখানে দেখা যাচ্ছে যে একটু অসংলগ্ন কথাবার্তা উনি বলছেন। উনি কি আসলে ড্রাঙ্ক অবস্থায় ছিলেন ওই সময়? তুমি কি বলবে? এই ধরনের পরিস্থিতিতে অনেক সময় শুধু ভিডিও বা ছবি দেখে পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়। অনেক সময় কনটেক্সটের অভাব থাকে বা ভিডিওটি সম্পাদিত হতে পারে। যদি উনি আসলেই এমন আচরণ করে থাকেন তাহলে সেটা অবশ্যই উদ্বেগজনক। তবে পরিষ্কারভাবে বলা দরকার, এরকম ঘটাতে সত্যতা যাচাই করা খুবই জরুরি। তাই এটা নিয়ে আরো তদন্ত নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি তোমার সবসময় একটু তদন্ত, তুমি আসলে সবকিছু জানো না। এটা তো তার ভিডিও, তো ছবি তো তার দেখাই যাচ্ছে। তুমি বরঞ্চ ভিডিওটা দেখো একটু। Trust me, the streets of Dhaka ain't ready for this. It's too much fucking traffic, but this is a beauty. এবার তুমি কি বলবে বলো নলা আলমগীর? এবার আমরা একটা ভিডিও দেখি। আমি কর দেই নাই বা আপনি দেন নাই বা আপনি দেন নাই, আমি তো নায়ের পক্ষের লোকের টাকা হ্যার পক্ষে খরচ করছেন কেন? এবার আমার প্রশ্ন ভারায় কামালের কাছে। ভারায় কামাল,
আচ্ছা, আর এই বিষয়ে আরেকটু কথা বলে নেই, সেটা হচ্ছে যে শৈবাল রহমান নামে এক ব্যক্তি একটা ফেসবুকে পোস্ট দিয়েছে, যেখানে তিনি উল্লেখ করেছেন যে তারেক রহমান কখনো ব্রিটিশ সিটিজেন বাংলাদেশি সোসাইটিতে কারো সাথে কখনো মিটিং বা তাদের সাথে কখনো বসেনি, এবং ওখানে যে একটা সংখ্যক ছাত্র বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য যায় তাদের সাথেও উনি কখনো বসেনি। তাহলে প্রশ্ন থেকে যায়, উনি আসলে কাদের সাথে ওখানে সবসময় মিটিং করতেন দেখতাম, যেহেতু উনি ব্রিটিশ সোসাইটি যারা সিটিজেন তাদের সাথেই কখনো বসেনি। এটা ওনার ফেসবুকে পোস্টে আমি পেলাম। যাই হোক, ভাড়ায় কামাল, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম একটা ভিডিওতে তুষার আবদুল্লাহ বলছে, বেশ রাগান্বিতভাবে বলছে যে আমি ট্যাক্স দিই, তাহলে আমার টাকায় কেন না ভোটের ক্যাম্পেইন হবে। তো আমি বিষয়টা বুঝতে পারলাম না, আমি বোঝার জন্যই তোমাকে বলছি যে তুষার কামাল আসলে কি বলতে চায়। একজন ট্যাক্স দেয় এই জন্য ওনার টাকায় করা যাবে না। আমি নিজেই তো 2003 সাল থেকে ট্যাক্স দিয়ে আসছি। এখন আমি কি বলবো যে আমি জন্ম নিয়ন্ত্রণ বিষয়গুলি ব্যবহার করি না, এই জন্য কি আমি বলবো তাহলে আমার ট্যাক্সের টাকায় কেন জন্ম নিয়ন্ত্রণের অ্যাড দিচ্ছে সরকার? আমি তো আসলে বুঝতে পারছি না আসলে তুষার কি বলতে চায়। ওনাকে আমি পছন্দ করি। তুমি বলো যে তুষার বলছে যে আমার ট্যাক্সের টাকায় কেন তোমরা হা ভোটের ক্যাম্পেইন করছো, আমি তো আমি তো না ভোট দিব। এবার তুমি কি বলো? তুষারের এই বক্তব্য প্রসঙ্গে বলা যায় যে গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের ট্যাক্সের টাকা জনকল্যাণমূলক বিভিন্ন কাজেই ব্যবহৃত হয়। এর মধ্যে নির্বাচন প্রক্রিয়াও অন্তর্ভুক্ত। তবে একজন নাগরিক তার পছন্দের দলকে ভোট দিবেন কিনা তা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এ বিষয়ে কারো উপর চাপ প্রয়োগের কোনো সুযোগ নেই। তুমি কি এই বিষয়টিকে অন্যভাবে দেখছো? না, আমি এই বিষয়টা অন্যভাবে দেখব না। আমি তো বললাম যে আমি একটা জিনিস ব্যবহার করি না, কিন্তু তার সরকার সেইটা একটা জিনিসে অ্যাড দিচ্ছে, সরকার প্রয়োজন মনে করছে, কারণ ম্যাক্সিমাম লোকের এটা দরকার। তো সেখানে ব্যয় করতেই পারে। মানে আমি ট্যাক্স দিছি বিধায় যে আমি আমার মতের বাইরে কিছু হতে পারে না, এটা তো ঠিক না। আর তুষার সাহেব উনি তো সবসময় একটু পাছা দিয়ে ঠেলে। যাই হোক, আমি এই বিষয়ে কথা বাড়াবো না, আমি এখন অন্য প্রসঙ্গে চলে যাব। এবার আমার প্রশ্ন ফ্যামিলি কার্ড নিয়ে। তার আগে চলো একটা ভিডিও দেখে আসি। ফ্যামিলি কার্ড আমার মতে ওই গরিব দুঃখী ওদেরকে না দিয়ে যারা বর্তমানে বড় মাফের নেতা খেতা আছে, যারা চাঁদাবাজি এগুলা করতেছে, আমার মনে হয় তাদেরকে দেওয়া উচিত। অন্তত চাঁদাবাজিটা বন্ধ হবে, এটাই আমার ফ্যামিলি কার্ড নিয়ে বক্তব্য। আমার প্রশ্ন এবার নলা আলমগীরের কাছে। নলা আলমগীর, তুমি আমাকে বলো যে আমরা দেখতে পেলাম একটা শিক্ষিত মার্জিত একটা ছেলে যে কিনা জেনজি, সে বলছে যে এই ফ্যামিলি কার্ড আমাদের দরকার নাই, এই ফ্যামিলি কার্ড তাদেরকে দিন যারা চাঁদাবাজি করে, তাদের টাকা দরকার আছে। এই ফ্যামিলি কার্ড চাঁদাবাজরা পেলে তাদের উপকার হবে এবং সমাজ শান্তি পাবে, আমরা শান্তি পাবো, চাঁদাবাজরা আমাদেরকে ডিস্টার্ব করবে না। তুমি কি মনে করো যে ফ্যামিলি কার্ড চাঁদাবাজদের দিলে চাঁদাবাজি কমবে? এই প্রশ্নটা আসলে অনেকটাই জটিল ও বিতর্কিত। সাধারণভাবে ফ্যামিলি কার্ডের উদ্দেশ্য হলো সুবিধা প্রদান করা, আর চাঁদাবাজি বা দুর্নীতির সাথে এর সম্পর্ক সরাসরি কাটতে পারে না। বরং ফ্যামিলি কার্ড এর মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও সাহায্য নিশ্চিত করার কথা। চাঁদাবাজি কমানোর জন্য আরো কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি, যেমন ট্রান্সপারেন্সি বাড়ানো, আইন শৃঙ্খলা মজবুত করা এবং জনগণের মধ্যে সচেতনতা তৈরির কাজ করা। তাই শুধু ফ্যামিলি কার্ড চাঁদাবাজিদের দেওয়ার মাধ্যমে চাঁদাবাজি কমবে না, বরং একসাথে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, তোমার সাথে আমি একমত। ফ্যামিলি কার্ড এত ফ্যামিলির জন্যই দেওয়া হয়, কিন্তু এখানে জনগণের প্রশ্ন হচ্ছে যে চাঁদাবাজি যদি না কমে তাহলে ফ্যামিলি কার্ড দিয়ে আমরা কি করব। আমরা ফ্যামিলি কার্ড পেলাম, কিন্তু আমরা বাজারে যেয়ে দেখলাম সব ঊর্ধ্বমূল্য, বিকজ অফ যারা এই পণ্যটা বহন করে আনছে রাস্তায় ট্রাকে, তাদেরকে জায়গায় জায়গায় চাঁদা দিতে হয়েছে, যে কারণে ওই সবজির দাম বেশি। তো আমরা ফ্যামিলি কার্ড নিয়ে কি করব? বরং যারা ওই ট্রাকে চাঁদা চায় তাদেরকে এই ফ্যামিলি কার্ড আমরা দিন, তারা যাতে চাঁদা না চায়, তাহলে আমরা দ্রব্যমূল্য বাজারে গিয়ে কমে পাবো। ব্যাপারটা এরকম আর কি। তুমিও বুঝতে পেরেছো, আমিও বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমার প্রশ্ন ভাড়ায় কামালের কাছে। ভাড়ায় কামাল, তুমি তো
তোমার কাছে আমার প্রশ্ন যে এই যে আমরা দেখছি 8টি ট্রাকে করে ভারত থেকে বিস্ফোরক আসছে, যেটা কিনা দিনাজপুরে একটি কাজে ব্যবহার করার জন্য, কিন্তু নির্বাচনের ঠিক এই মুহূর্তে এত পরিমাণ বিস্ফোরক সরকারে এবং জনমনে একটি প্রশ্ন তৈরি হয়েছে। এবং আরেকটা ঘটনা হচ্ছে দিল্লিতে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেছে, যেটার কারণে বাংলাদেশ এটা তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল একটা বিবৃতি দিয়েছে। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। তোমার কাছে আমার প্রশ্ন সেটা হলো যে এই যে ওসমান হাদি, তার ভাই হচ্ছে ওমর ওসমান। এই ওমর ওসমানকে সরকার চাকরি দিয়েছে ব্রিটিশ এমবেসিতে, যেটা কিনা ইংল্যান্ডে অবস্থিত। সেখানে সে যাবে, কিন্তু সে দাবি করে বলেছে যে ওসমান হাদির ছেলে, যে কিনা যার নাম ফিরনাস হাদি, তাকেও সে সাথে করে নিয়ে যেতে চায়। এবং এই জন্য ওসমান হাদির ওয়াইফ তীব্র প্রতিবাদ করেছে যে না, আমার ছেলে আমি দিব না। কিন্তু প্রশ্ন জাগে যে এই ওসমান হাদির ভাই কি আদৌ কোনো চাকরির যোগ্যতা রাখে কিনা একটা এমবেসির মতো জায়গায়, ব্রিটিশ এমবেসির মতো জায়গায়। আমার মনে হয় তার যে কথাবার্তা, সোশ্যাল মিডিয়ায় যে তার পোস্ট, যেমন সে তার ভাই রক্ত বিক্রি করে এই চাকরিটা নিয়েছে, যেখানে ওসমান হাদির বউ তার চাকরির অফার ফিরিয়ে দিয়েছে। সরকারটা কৌশল আর কি, কারণ ওদের ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে, মানে ওসমান হাদি ফ্যামিলিকে সাপোর্ট দিয়ে আন্দোলনটা দমানোর জন্য। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই ওসমান হাদির ভাইকে ব্রিটিশ হাইকমিশনে চাকরি না দিয়ে তাকে দেওয়া উচিত তার দেশ যে নর্থ সিটি এলাকায় একটা চৌকিদারের চাকরি। তুমি কি বলো ব্যাপারে? এই নির্দিষ্ট ঘটনাটি সম্পর্কে আমার কাছে সুনির্দিষ্ট তথ্য এবং বিস্তারিত বিবরণ নেই, তাই কোনো মন্তব্য করা কঠিন। ওকে, আমি এটার ব্যাপারে কোনো মন্তব্য চাচ্ছি না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি ইউনূস সরকারকে বলবো যে ওসমান হাদির ভাইয়ের এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে বাতিল করে তাকে একটি চৌকিদারের চাকরি দেওয়া হোক নর্থ সিটিতে। এবার আমাদের নিয়মিত অনুষ্ঠান স্বাস্থ্য টিপস। আজকের আলোচনা স্পিরুলিনা পাউডারের উপকারিতা। আমরা জানি স্পিরুলিনা একটি সবুজ শৈবাল থেকে সংগ্রহ করা হয় প্রাকৃতিকভাবে, এবং স্পিরুলিনা নানাবিধ উপকার আছে। এটা একটা গ্রিন জুসও বলা হয়। এতে রয়েছে মানে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, এবং শরীরের টক্সিন দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এবং এটা হচ্ছে শরীরে যে হেভি মেটাল সেটাও বের করে দেয়। তো প্রতিদিন আমাদের স্বাস্থ্যের জন্য 1 গ্লাস স্পিরুলিনা পাউডার খুবই দরকার। এ ব্যাপারে আমি কথা বলবো এখানে উপস্থিত নলা আলমগীর এবং ভাড়ায় কামালের কাছে। তোমাদের কাছে আমার শেষ প্রশ্ন যে স্পিরুলিনা পাউডার আমাদের কেন খাওয়া উচিত প্রতিদিন 1 গ্লাস, প্লিজ বলো। স্পিরুলিনা একটি পুষ্টিকর খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন, ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। প্রতিদিন 1 গ্লাস স্পিরুলিনা খেলে তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, শক্তি যোগাতে এবং সার্বিক স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে। নলা আলমগীর বা ভালা কামালের বিষয়ে কিছু বলতে চান? না, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এই অনুষ্ঠানে গতকালকেও এসছো এবং আজকেও এসছো, অনেক কাজ ফেলে রেখে তোমরা আসছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে, যারা কষ্ট করে আমাদের এই টি টেবিল আলোচনাটি শুনছেন বা শুনবেন। ধন্যবাদ সবাইকে।